আয়কর রিটার্ন জমার সময় বাড়ল 1 মাস, সুদ জরিমানা এড়ানোর সুযোগ পেলেন লাখো করদাতা। রিটার্ন জমায় সাড়া নেই করদাতাদের। 29 নভেম্বর পর্যন্ত জমা মাত্র 15 লাখ, কমেছে রাজস্ব আদায়ও। অপ্রদর্শিত আয় বৈধ করলেন 3,358 জন, কর আদায় 400 কোটি টাকা, এনবিআর এর তথ্য। এবং পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার অপসারণের দাবিতে বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্পিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমার সময় 1 মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিভিন্ন মহলের দাবির মুখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। সময় বাড়ায় কোনো করদাতাকে সুদ বা জরিমানা দিতে হবে না। বিকালে রাজধানী রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় বাড়ানোর ফলে রিটার্ন ও কর আদায় দুটোই বাড়বে। এর আগে আয়কর দিবসের আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, করের বোঝার কারণে কেউ যেন অর্থ পাচার না করে সে বিষয়ে লক্ষ্য রেখে নীতি নির্ধারণ করতে হবে। কর কর্মকর্তাদের হয়রানি করার মানসিকতা থেকে বের হয়ে আসার নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। করদাতার ভয় দূর করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি। বিভিন্ন দিক থেকে আমাদের কাছে বারবার আবেদন আসছিল যে কোভিড পরিস্থিতি বিবেচনা করে ট্যাক্স প্রদানের, রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করার জন্য। জনপ্রতিনিধিরাও বলেছেন সময় বৃদ্ধি করার জন্য। আজকে আমাদের মনে হয়েছে যে সময় বৃদ্ধি না করা হলে অনেকেই অসুবিধায় পড়ে যাবেন। সাড়া নেই রিটার্ন আয়কর জমায়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর হিসেবে 29 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন প্রায় 15 লাখ করদাতা, যা গত বছরের একই সময়ের চেয়ে মাত্র 41,000 বেশি। যদিও এবার কয়েকটি ক্ষেত্র ছাড়া নিবন্ধন নম্বর ইটিআইএন থাকলে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু করদাতাদের তেমন সাড়া মেলেনি। এনবিআর কর্মকর্তারা আশা করেছিলেন এবার 35 থেকে 40 লাখ রিটার্ন জমা পড়বে। গত অর্থ বছরে যা ছিল 22 লাখের বেশি। সময় বাড়ায় রিটার্ন বাড়বে বলে আশা করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। তিনি বলেন, সময় বাড়ানোর ফলে সব করদাতারই রিটার্ন জমার সুযোগ বাড়ল। চলতি অর্থ বছরে 29 নভেম্বর পর্যন্ত কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেছেন 3,358 জন। এই সময় কর আদায় হচ্ছে 400 কোটি টাকা। এনবিআর এর কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। এনবিআর এর কর্মকর্তারা জানিয়েছেন, নগদ অর্থ ও অন্যান্য সম্পদ দেখিয়ে আয় বৈধ করেছেন 3,220 জন, যা থেকে কর আদায় হয়েছে 381 কোটি টাকা। এছাড়াও পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করেছেন 138 জন, যা থেকে কর এসেছে প্রায় 19 কোটি টাকা। তবে এই বিষয়ে কিছু জানাননি এনবিআর চেয়ারম্যান। বিশ্লেষকরা বলছেন, অল্প সম্পদের মালিকরা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ নিলেও সামাজিক অবস্থার কারণে এই সুবিধা গ্রহণ করেন না বেশি অবৈধ সম্পদশালীরা। ইচ্ছাকৃতভাবেই নেবে না, কারণ তারা তো বড়, তারা তো পরিচিত মুখ, তাদের একটা সামাজিক অবস্থান আছে, তাদের একটা পলিটিক্যাল অবস্থান আছে, তাদের একটা বিজনেস স্ট্যান্ডিং আছে। এইসব কারণে তারা কিন্তু এইটার সুযোগ কোনোদিনও নেয়নি এবং আগামীতেও নেবে না। আয়কর রিটার্ন এবং অপ্রদর্শিত আয় নিয়ে কথা বলতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, আপনার কাছে জানতে চাইবো যে আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরো 1 মাস বাড়িয়েছে এনবিআর। তো গতকাল কিন্তু এনবিআর চেয়ারম্যান সাফ জানিয়েছিলেন যে সময় কোনোভাবে আর বাড়ানো হবে না। তো আজ কি কারণে এই সময়টা বাড়ানো হলো?
এটা ঠিক যে আয়কর যে আইন সেখানে 30শে নভেম্বর আয়কর দিবস ঘোষণা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 30 নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। যারা দিতে পারবেন না তারা সময় আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে সুদ গুনতে হবে। ধরা হয় যে আয়করটা এটি রাষ্ট্রের টাকা যদি কারো পকেটে থাকে সে কারণে এই সুদটা দিতে হবে, আর নির্ধারিত সময়ের মধ্যে দিলে সুদ দিতে হবে না। কিন্তু এনবিআর চেয়ারম্যান তার গতকালেও তার এই অবস্থান পরিষ্কার করেছেন। আজকে সংবাদ সম্মেলনে তিনি দাবি করছেন যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে, ব্যবসায়িক সম্প্রদায় থেকে এবং যারা কর দিচ্ছেন বা যারা অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট আছেন এই আয়কর বিষয়ে, তাদের সবার পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে, যেহেতু করোনার কারণে বাংলাদেশ সহ গোটা বিশ্ব একটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত, অনেকেই নানা রকম অসুবিধা এবং জটিলতায় পড়েছেন। সেই কারণে তিনি বলছেন যে সময় বাড়ানোর যে আবেদন সেটি তারা বিবেচনা করছেন এবং তিনি বলছেন যে যদি এই আবেদন বিবেচনা করা না হয় তাহলে অনেকেই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না সময় মতো, সেক্ষেত্রে তারা জরিমানা, সুদ এসবের মুখে পড়বেন। এই বিষয়গুলো এড়ানোর জন্যই মূলত এই শেষ সময়ে এসে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা দেখছি যে আসলে এবার এই করোনা পরিস্থিতির কারণে কিন্তু আয়কর রিটার্ন জমায় তেমন সাড়া নেই। জাতীয় রাজস্ব বোর্ড আজকে যে তথ্যগুলো আমাদের দিয়েছে, তারা 26 তারিখ হিসাব আমাদেরকে গতকালকে দিয়েছিল, সেখানে তারা বলেছিল প্রায় 13 লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছে। আর গতকাল পর্যন্ত যেটা হয়েছে 15 লাখে, অর্থাৎ একদিনে মাত্র 2 লাখ করদাতা বেড়েছে এবং আজকেও 2-2.5 লাখ করদাতা হয়তো তাদের রিটার্ন জমা দিয়েছেন। এই সংখ্যাটা গতবারের চেয়ে কিন্তু খুব বেশি না, গতবারও 22 থেকে 23 লাখ করদাতা রিটার্ন দিয়েছেন, যেই সংখ্যাটা এবার একেবারে কম। অথচ এনবিআর কর্মকর্তারা আশা করছিলেন যে 35 থেকে 40 লাখ করদাতা রিটার্ন জমা দেবেন, কারণ এবার দু একটি ক্ষেত্র ছাড়া যাদের টিন আছে তাদের সবারই রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। অর্থাৎ সব দিক বিবেচনা করে যে রাজস্ব আদায় কমেছে, এই রিটার্ন জমা কম পড়েছে, আবার বিভিন্ন মহল থেকে সরকার এবং বেসরকারি খাত সব দিক থেকে একটা দাবি ছিল যে রিটার্ন জমার সময় বাড়ানো হোক। সব দিক বিবেচনা করেই এনবিআর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে আমরা মনে করি এবং তিনি এনবিআর চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেছেন যে সরকারের উচ্চ মহলের সঙ্গে পরামর্শ করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং 31 ডিসেম্বর পর্যন্ত করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। এক্ষেত্রে তাদের কোনো সুদ, কোনো জরিমানা, কোনো কিছুই গুনতে হবে না। রুহুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার চলে যাব আহসান স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাবো যে এনবিআর এর হিসেবে কিন্তু 29 নভেম্বর পর্যন্ত 15 লাখ করদাতা রিটার্ন দিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে মাত্র 41,000 বেশি। অথচ এবার কিছু ক্ষেত্র ছাড়া কিন্তু সবার জন্য রিটার্ন দেওয়া বাধ্যতামূলক ছিল। তো এই বিষয়ে করদাতাদের সাড়া পাওয়া যাচ্ছে না কেন বলে মনে হয় আপনার কাছে? এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে আমার কাছে যেটা মনে হয়। সেটা প্রথমত হচ্ছে যে একটা সামগ্রিকভাবেই সারা দেশেই কোভিড নিয়ে একটা আতঙ্ক এখনো বিরাজ করছে এবং কোভিডটা কিন্তু এখন বেশ দ্রুত প্রসারিত হচ্ছে। বাংলাদেশেও এটা আমরা দেখছি, হসপিটালগুলো ভরে যাচ্ছে, মানুষ কিন্তু এখন বের হতে পারছে না। তারা যে ট্যাক্স লয়ারের সাথে আলাপ করে জিনিসটাকে একটা রিটার্নে নিয়ে আসবে, সেই জায়গাটা তো একটা অসুবিধা হচ্ছে, সেটা একটা মনে রাখতে হবে আমাদেরকে। এটা স্বাভাবিক সময় নয়, আপৎকালীন সময়। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে হ্যাঁ, আইনের দিক থেকে অনেক কিছুই বাংলাদেশে করা উচিত, কিন্তু কার্যত হয় না। ঠিক একই জিনিসে আমরা প্রতিফলন দেখি করদাতাদের ক্ষেত্রেও। অর্থাৎ যেখানে টিন আছে, তাদের নাম ঠিকানা জানা আছে, কিন্তু সেটাকে কিন্তু সেইভাবে পার্সিউ করা হয় না। সেই কারণে দেখা যায় যে অনেকেই টিন নিয়েছেন বছরের পর বছর, 10 বছর থেকে আছে, তারা চিন্তা করেন যে 10 বছর তো চলে গেছে, আর এই বছর না দিলেই বা কি হবে। তো এক ধরনের গড়িমসিটা তো আছেই এবং এনবিআর এর পক্ষ থেকে এটাকে যে সিরিয়াসলি এটাকে ট্যাকেল করা, তাকে যে আইডেন্টিফাই করা, তাকে চিঠি লেখা এবং তাকে সতর্ক করা, এই জিনিসগুলো কিন্তু সঠিকভাবে করা হয় না। ফলে এই একটা ব্যত্যয় আমরা সবসময় দেখি যে করদাতার সংখ্যা আশানুরূপভাবে বাড়ছে না এবং এই বছরের কোনো ব্যতিক্রম নয়। স্যার, এই যে আজ যে সময় বাড়ানো হলো 1 মাস আয়কর বিবরণী জমা দেওয়ার, তো এই কর আদায়ের ক্ষেত্রে এটি কেমন সহায়ক হবে বলে আপনার মনে হয়? আমি যেটা প্রথম যে কারণটা বললাম, যে যেহেতু আপৎকালীন সময়, মানুষের সময় বেশি লাগছে, মানুষকে একটু অস্বাভাবিকভাবে বের হতে হয় এবং সেটার কারণে সব কাগজপত্র গুছিয়ে আনতে পারে না, ব্যাংক থেকে অনেক তথ্য নিতে হয়, ব্যাংকে যেতে হয়, এইগুলো কিন্তু একটা বিশাল একটা ঝামেলা। এবং ঝামেলা শুধু না, এটা একটা বিপদের মধ্যে দিয়ে মানুষ এগুলোকে কালেকশন করছে, সেজন্য একটু সময়েরও দরকার আছে। তা আমি মনে করি যে সময় বাড়ানোটা সময় উপযোগী হয়েছে। এই বর্তমান বছরের কনটেক্সটে এই ব্যত্যয়টা করার প্রয়োজন ছিল, সরকার এটা করেছে, এটা একটা ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। কিছু হলেও কয়েক লক্ষ
অতিরিক্ত করদাতা এর বেনিফিটটা নেবেন বলে আমি মনে করি। স্যার, এবার আপনার কাছে জানতে চাবো অপ্রদর্শিত আয় নিয়ে। এই যে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ বারবার দেওয়া হলেও তেমন কোনো ফল আসছে না, তো এই অবস্থায় আসলে কি করা উচিত? আমরা সবসময় বলে আসছি যে এই অপ্রদর্শিত আয় মানে এটাকে সরকার যেটা অ্যামনেস্টি দেওয়া হয়, সেই অ্যামনেস্টিটা দেওয়া এবং না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সেরকম কোনো টাকা কোনো বছরই সরকার পায় নাই। 2008 সালে শুধুমাত্র কেয়ারটেকার গভর্নমেন্টের সময় মিলিটারিদের ভয়ে কিছু টাকা কালেকশন হয়েছিল, বেশ কয়েক হাজার কোটি টাকা, কিন্তু তার পরবর্তীতে এটা কয়েকশো কোটি টাকা কালেকশন হয়েছে। এবছরও ঠিক একইভাবে দেখলাম যে 400 কোটির নিচে কালেকশন হয়েছে এখন পর্যন্ত। হয়তো বছর শেষে হয়তো 500-600 কোটি টাকা হতে পারে, কিন্তু সেটা কিন্তু একটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি ফেলার মতো। এনবিআর এর কালেকশন হচ্ছে 1.2 লক্ষ কোটি টাকা, সেখানে 400 কোটি টাকা কি পরিমাণ? নাথিং। এটার জন্য কিন্তু যথেষ্ট, আমি বলবো যে আমাদেরকে নৈতিকভাবে অনেক নৈতিকতার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হয়, এবং যারা নিয়েছেন এটা সুযোগ তারা সবাই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। আমি বলবো গড়ে এইসব করদাতারা যে অব্যাহতিটা নিয়েছেন, যেখানে রিয়াতটা সুদেরটা নিয়েছে সেটা হচ্ছে 12 লক্ষ টাকার নিচে গড়ে। এটা তো হতে পারে না, কাজেই এদিক থেকেও কোনো লাভ হয় না এনবিআর এর। স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কথা বলছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং সহকর্মী রুহুল আমিন। রাজধানীর অপর দুই কার্যালয়ের মতো মিরপুরের বিআরটি এর দপ্তরেও ঘুষ লেনদেন চলে প্রকাশ্যে। দুর্নীতির টাকায় অনেক কর্মকর্তা বানিয়েছেন আলিশান বাড়ি, আছে গাড়ি, মার্কেটও। বিস্ময়কর হচ্ছে অফিস সহকারীরা কাজ করেন শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষে। দালাল চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ আছে কর্মরত আনসার সদস্যদের বিরুদ্ধেও। বশির আহমেদ 2008 সালে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেন বিআরটিএতে। পরে 2014 সালে মোটরযান পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে জোয়ার সাহারা লাইসেন্স শাখার দায়িত্ব পান। তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়মের তথ্য পেয়ে অনুসন্ধানে নামে ইন্ডিপেন্ডেন্ট টিম। পরে আশুলিয়ার জিরাবুতে বশির ও তার 3 ভাইয়ের নামে পাওয়া যায় এই 7 তলা বাড়ি, যা করা হয়েছে 3 বছর হলো। বৈষ্ণবও থাকেন, বৈষ্ণবের বড় ভাই থাকেন, বিআরটিসিতে আছে, বিআরটিসির বড় অফিসার। জিরাবো স্ট্যান্ডেও রয়েছে 3 তলার মার্কেট, যার মালিক বশির ও তার 3 ভাই। এর ঠিক পাশেই নির্মাণাধীন 8 তলা ইয়াসিন প্লাজার মালিকও তারা। মালিক বশির আহমেদ, বললাম না, বশির আহমেদ। বশিরের সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান পারিবারিকভাবে এসব পেয়েছেন তিনি। আমার নাম ভারী মার্কেট নাই, আমার হলো যৌথ ফ্যামিলি, আমাদের ফ্যামিলি আছে। 22 অক্টোবর 2020। চোখ রাখা যাক জোয়ার সাহারা লাইসেন্স শাখার দিকে। হ্যান্ড মাইক ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট কার্ড বিলি করছিলেন এক দালাল, অথচ বিআরটি এর কর্মচারী ছাড়া কারো এই দায়িত্ব পালনের সুযোগ নেই। এ ব্যাপারে জানতে জোয়ার সাহারা অফিসে প্রবেশ করতে চায় ইন্ডিপেন্ডেন্ট টিম। গেটের সামনেই বাধা। পরে মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের কাছে নিয়ে যাওয়া হয়। কেন বাধা দিলেন? সামনে বলবো, বাধা দেওয়ার ক্ষমতা আছে বলে আমি বললাম। প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই, অবশ্যই আসতে পারেন। শীতাতপ নিয়ন্ত্রিত আলিশান এই কক্ষে বসে অফিস করেন উচ্চমান সহকারী ইমদাদুল হক শামীম ও অফিস সহকারী সজীব হাসান। পদাধিকার অনুযায়ী তারা এসি রুম, সেক্রেটারিয়েট চেয়ার, টেবিল কিংবা ওয়াকিটকি ব্যবহারের সুযোগ না থাকলেও তারা তা করছেন। নানা অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে জোয়ার সাহারার এই কার্যালয়টি। এর চেয়ে ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। এবার যাওয়া যাক ফিটনেস শাখার দিকে। এখানেও মাইকিং করে ফিটনেস সনদ বিতরণ করছিলেন আরও এক দালাল আরিফ। ক্যামেরা দেখে হঠাৎ উধাও তিনি, পরে হাতে নাতে ধরা হয় তাকে। এর কিছুক্ষণ পরেই একই কাজ করতে দেখা যায় এক আনসার সদস্যকে, যদিও এ কাজ তার নয়। লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। ঘুষের বিনিময়ে ভিআইপি পাস দিয়ে নেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এ সময় হাতে নাতে ধরাও পড়েন একজন। অবৈধভাবে ঢুকতেছে, তারা সবাই বলতেছে যে এখানে সহকারী পরিচালক আমাদেরকে পাঠাইছে। টোকেন ছাড়া অনেকে ঢুকে যাচ্ছে, এমনকি আনসাররাও নিয়ে যাচ্ছে ভিতরে।
29 অক্টোবর বিকেল 5:30টায় মালিকানা বদলি শাখার দৃশ্য এটি। এখানে প্রকাশ্যেই চলছে ঘুষ লেনদেন। পরে ক্যামেরা দেখে সটকে পড়েন সবাই। এর ঠিক পাশের রুমেও দরজা বন্ধ করে ঘুষের লেনদেন করছেন কর্মকর্তারা। আপনার নাম কি? ফোন দেন ভাইকে। অভিযোগ আছে, নিরাপত্তার দায়িত্বে থাকা বহু আনসার সদস্যও মিরপুরের এই বিআরটিএ অফিসে বসে করছেন দালালির কাজ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পানগাঁও কাস্টমস হাউসে যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের শাস্তির দাবিতে রাজধানীতে রাজস্ব ভবনের সামনে বিক্ষোভ করেছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীরা যুগ্ম কমিশনারের বরখাস্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আগামীকাল থেকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের বিরুদ্ধে অধীনস্থ এক রাজস্ব কর্মকর্তাকে মারধর, হেনস্থা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নোটশিট ছিঁড়ে ফেলা, ফাইল ছুঁড়ে মারা ও কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। বিসিএস 28তম ব্যাচের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পানগাঁও কাস্টমস কমিশনার, এনবিআর সদস্য এবং এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন হাউসের কর্মকর্তা কর্মচারীরা। রাজস্ব কর্মকর্তা ভবেশচন্দ্র রায়কে ওনার মত একটা উনি যেভাবে চাচ্ছেন সেইভাবে আইনের বাইরে গিয়ে ওনার মতকে কাউকে সুবিধা দেওয়ার জন্য একটা ফাইলে নোট দেওয়ার জন্য উনি অবৈধভাবে একটা কাজ করা বলছেন। তিনি সেটা রাজি না হয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। যদি আজকের মধ্যে তাকে সাসপেন্ড করা না হয়, আমরা আজকের এই কর্মসূচি শেষে আমরা আগামীকাল থেকে লাগাতার কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচক কমেছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। এছাড়াও আজও খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বিমা খাত। সোমবার লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 24.97 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 4866-তে। সূচক কমলেও বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে 37 কোটি 99 লাখ টাকা বেড়ে হাতবদল হয়েছে 804 কোটি টাকা। মোট 349টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র 94টির, কমেছে 144টির এবং দর অপরিবর্তিত আছে 111টি কোম্পানির। সবচেয়ে বেশি হাতবদল হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। আর শতাংশের দিক থেকে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কোহিনুর কেমিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 46.69 পয়েন্ট। লেনদেন হয়েছে 24 কোটি 66 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।